ॐ जवाकुसुमशङ्काशं कश्यपेयं महद्युतिं धन्तारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरं दिव्यशङ्खतुषाराभं क्षीरोदर्णवसम्भवं नमामि शशिनं भक्तशम्भुर्मुकुटभूषणं धरणीगर्भसम्भूतं विद्युत्पुञ्जसमप्रभं कुमारं शक्तिहस्तं च लोहितङ्गं नमाम्यहम् প্রিয়ঙ্গ কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণোপেতং নমামি শশিনং সুতম দেবতানাং ঋষীণং চ গুরুং কনকসন্নিভম বন্দে ভূতং ত্রিলোকেশমিদং নমামি বৃহস্পতিম হিমকুন্দমিনলাভম দত্তানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তানাং হর্বগম প্রণমাম্যহম নীলাঞ্জন চ প্রখং রবিসূত মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তশনেশ্চরম অর্ধকায়ং মহাঘোরম চন্দ্রাদিত্যমিমর্দকম সিংহিকায়া সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম পলালুধুমশঙ্কাশম তারাগ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্মৎমদং টুরং তং কেতুং প্রণমাম্যহম ব্যয়াসনোক্তমিদং স্তোত্র ইয়া পঠেৎ প্রয়ত শুচিঃ দিবা বা যদি বা রাত্রৌ শান্তিস্তস্য ন সংশয়ঃ ঐশ্বর্যং মাতুলং চাপি আরোগ্যং পুষ্টিবর্ধনম নরনারী প্রিয়ত্তং চ নিত্যং তস্য পজায়তে তক্ষঃগ্নির্যব বায়ুর্যে চান্নে গ্রহে পীরকা তে সর্বে প্রশমং জানতি রাসবিয়ন্ন সংশয়ঃ ইতি শ্রী নবগ্রহ স্তোত্রম সমাপ্তম হরি ওম তৎসৎ। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা, অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা, ক্লাস নাম্বার 8 মনে হয় নাকি? ক্লাস নাম্বার কত হবে? 9 মনে হয়। 9 হবে স্যার, 9 9 হবে। স্যার, ক্লাস 9, ক্লাস নাম্বার 9। তো আজ শিখবো বই পড়া। তো বই পড়ার ক্ষেত্রে আমি বলবো যে, আচ্ছা থাক, আমি বলবো যার কাছে যে বই আছে, যে বইটা সব থেকে কঠিন যার কাছে আছে, সেই বইটার কোনো পেজকে আমাদের নিতে হবে, নিয়ে দেখতে হবে যে আমরা কিভাবে পড়বো। বিশেষ করে ধরুন, আমি তো বললাম যে যত কঠিন বই আছে সেটা দেখবেন। প্রয়োজনে যেগুলো যোগ আছে, আমরা যোগের ক্ষেত্রে গিয়ে কিন্তু ভুলটা করে ফেলতেছি। যেমন সকালে ক্লাসে আমরা দেখলাম যে কালসর্প দোষ নিয়ে বা কালসর্প যোগ নিয়ে সকালে ক্লাস শুরু করেছিলাম, এবং গ্রহের বক্রস্থতা নিয়ে। কিন্তু সেখানে আমাদের যে বাধাটা আসছে, এবং ইতিপূর্বেও আমরা দেখেছি, তো অনেকের কাছে বই আছে, জোগাড় করেছেন, কিন্তু আসলে কোন জায়গা থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এটা আমরা জানি না। তো সেই জন্য আজকের ক্লাসটা আমরা বই পড়াটা একটু শিখব। তো এখানে কার কাছে কি বই আছে কেউ কি বলতে পারবেন, বা একটু উঁচু করে দেখাতে পারবেন? হ্যাঁ, আমি বলতে পারবো। দেখাবো। হ্যাঁ, বলেন, দেখি কি বই আছে। মানব কল্যাণে আপনার এটা ওটা হচ্ছে তো যে যোগ না, যোগ দেখেন, নবরত্ন। ওটা তো সবাই পড়ে বুঝবে, ওটা তো আচ্ছা আচ্ছা। উপন্যাসের মতো। ও, চালু করা না? যুগের বই হস্তরেখা ও চিকিৎসা শাস্ত্র। রেকর্ডিং এটা চালু করা স্যার, আপনার রেকর্ডিং দেখাইছে তো আগে। তোমরা কি চলে যাবো নাকি? চলে যাবো না, থাকবো না? নিচে থাকবো না? নিচে থাকবো না? বাবা, ওই কারেন্ট চলে গেছিল তো, ওয়াইফাই চলে গেছে, ওটা রেখে দাও। কার কাছে আছে কোনো যোগের বই? আরে, এই আর একজন, স্যার আমার কাছে আর হরা বিজ্ঞান 10 জন। রহস্য আছে। হ্যাঁ, এই তো, আমার এই কাছে যেমন এই একটা আছে। কিশোরী মোহন বাবুর কাছে যেমন আছে এইরকম, ওগুলো তো আপনারা দেখেই পড়তে পারবেন, যে হস্তরেখা দর্পণ, হস্তরেখা অভিধান, এগুলো তো সবাই পড়তেই পারবে। এই কিশোরী মোহন বাবুর কাছে যেমন আছে এইরকমই লাগবে। হ্যাঁ, এটা কি ভারতীয় জ্যোতিষশাস্ত্র মনে হয়। দেবদাস কার্জি বাবু, কি ওটা? ভারতের জ্যোতিষচর্চা কোষ্ঠী বিচারের সূত্রাবলী। হ্যাঁ, সূত্রাবলী। রবীন্দ্রনাথ বাগল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি ওখানে যোগে চলে যান, প্রায় 400-500 পেজ পরে যান।
4 500 পৃষ্ঠার পরে গিয়ে যোগ, সেখান থেকে যোগের একটা পেজ ছবি তুলে গ্রুপে দেন। স্যার এটা আছে মাত্র 240 পৃষ্ঠা। না না, কি দেবদাস কাজী বাবুর কাছে যেটা। ও ঠিক আছে। আপনারটা কি বলেন, বলেন বলেন। জ্যোতিষ চর্চায় যোগ সঞ্চারণ। জ্যোতিষ ও যোগ, না, জ্যোতিষ চর্চায় যোগ সঞ্চার, উঁচু করেন দেখি। হ্যাঁ, জ্যোতিষ চর্চায় যোগ সঞ্চারণ। জ্যোতিষ চর্চায় যোগ সঞ্চারণ, হ্যাঁ যান, আপনার ওটার ভিতরের দিকে যান, যোগের ওখানে যান। যে কোনো একটা পেজ থেকে একটু পড়েন, আর না হলে সূচিপত্রটা পড়েন, দ্রুত পড়তে হবে কিন্তু, এইসবে সময় নষ্ট করবেন না। সূচিপত্রটা আমি স্যার দিয়ে দিই নেট ইতে। দেন। জয়ন্ত বাবু, আপনার কাছে ইয়ে আছে না, জ্যোতিষ যোগ সঞ্চয়ন বা ওই ফলিত জ্যোতিষ আছে? তার যদি যোগ সঞ্চয় ছিল কিন্তু আমার বাড়িতে স্যার, এখানে নাই স্যার। ও নাই। আমি তো স্যার চেম্বার আছি স্যার। ও, স্যার একটা পৃষ্ঠা পাঠালাম, দেখেন তো স্যার, অশুভ যোগ। হ্যাঁ ধরেন এই এই যে পৃষ্ঠাটা পাঠিয়েছেন, 20 কন্যা যোগ, দেখেন সবাই একটু দেখেন। হ্যাঁ স্যার পাইছি। পেয়েছেন? দেখেন, বিভিন্ন অশুভ যোগ পাঠিয়েছেন উনি, সবাই পেয়েছেন কিনা দেখেন। স্যার 1 নাম্বার পড়েন। কত স্যার? 1 নাম্বার, এই যে বিভিন্ন অশুভ যোগের ভিতরে 1 নাম্বার, তারপরে 2 নাম্বার, 3 নাম্বার আছে না, 4 নাম্বার হ্যাঁ হ্যাঁ আছে, তো 1 নাম্বারটা আছে। পড়েন, যে এক নম্বর। পাঠিয়েছেন সেই পড়েন। দাদা এই বইটার নাম কি দাদা? আরে এত সময় হলে লাগলে হয়। দেখেন, একটু প্রবলেম কোন একটু স্যার। বালিকার শনিবারে অশ্লেষা নক্ষত্র যুক্ত দ্বিতীয়া তিথিতে জন্ম হইলে তাহাকে বিষকন্যা যোগ বলে। তাহলে অশ্লেষা আচ্ছা, নক্ষত্র কোন রাশিতে? কর্কট কর্কট। কর্কটে স্যার। কর্কটে অশ্লেষা কত নম্বর নক্ষত্র? 3 নম্বর মনে হয়, 9 নম্বর 2 স্যার, নম্বর। 9 নম্বর। তাহলে চন্দ্র অশ্লেষায় থাকবে, প্রথম কথা হচ্ছে চন্দ্র থাকবে অশ্লেষায়, 9 নম্বর নক্ষত্রে থাকবে। তারপরে কি হবে? এই দিন শনিবার হতে হবে, এই দিন হলো শনিবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আওলাদ হোসেন বলছি স্যার, আমি আজকে নতুন জয়েন করছি। হ্যাঁ হ্যাঁ, আপনার পরিচয় দেন। আওলাদ হোসেন সাহেব, কোথায় বাড়ি, কি করেন আপনি? আমি আওলাদ হোসেন, আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। আচ্ছা আচ্ছা। হোমিও ডাক্তার। সুন্দর। তো ক্লাসের পরে কথা হবে, আপনি ক্লাসে, যদিও এখন কঠিন ক্লাস, তারপরেও যোগদান করেন, দেখেন। জি স্যার। হুম। দেখেন এইবার 1 নম্বর পয়েন্টে কি লেখা আছে দেখেন, সবাই দেখেন কিন্তু, যে কোনো বালিকার শনিবারে অশ্লেষা নক্ষত্রে যদি যুক্ত হয়, বালক বলে নাই কিন্তু, বালিকা। এটা কিন্তু বালিকা। তাহলে অশ্লেষা নক্ষত্রে শনিবারের দ্বিতীয়া তিথিতে যদি জন্ম হয়, তাহলে বিষকন্যা যোগ হবে। তাহলে অশ্লেষা নক্ষত্র, শনিবার, দ্বিতীয়া তিথি এবং কর্কট রাশি, তাহলে বিষকন্যা যোগ হতে কি কোনো গ্রহের দৃষ্টি বা জ্যোতি কোনো কিছু বলেছে এখানে? না স্যার, বলে নাই। বলেন, দেখেন। স্যার তাহলে নমস্কার স্যার। এই নিয়মে রবিবারে শতভিসায় দ্বাদশী তিথি হলে বিষকন্যা যোগ হবে, আবার মঙ্গলবারে বিশাখা নক্ষত্রে সপ্তমী তিথি হলেও কিন্তু বিষকন্যা যোগ হবে। তাহলে কি আমাদের যখনই চন্দ্র দেখতেছি তখন আমাদের বার এবং তিথির প্রয়োজন রয়েছে, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছেন?
তাহলে বার এবং তিথি যদি আমাদের জানতে হয় তাহলে তখন কিন্তু আমাদের পঞ্চাঙ্গ বা ওই পঞ্জিকা দেখা কিন্তু শিখে আসে। এক নাম্বারটা বুঝলেন তো? সবাই বুঝছেন হ্যাঁ, বুঝছি। যে তিথি এবং বার না হলে আমাদের চন্দ্র 9 নম্বর নক্ষত্রে থাকা সত্ত্বেও, অশ্লেষা নক্ষত্রে চন্দ্র তার নিজ গৃহে থাকা সত্ত্বেও, বুধের নক্ষত্রে সে তার তৃতীয় এবং দ্বাদশপতি রাশির অর্থাৎ বুধের নক্ষত্রে থাকা সত্ত্বেও তার 20 কন্যা যোগ হচ্ছে, মানে কন্যা 20-এর মতো কাজ করবে। তাহলে কি হচ্ছে দেখেন, তাহলে আমাদের তিথির মানে গুরুত্বপূর্ণ একটি জিনিস তিথি। একটু জ্বালাই যেন। তাহলে পঞ্চাঙ্গের যে 5টি জিনিস, তিথি, বার, নক্ষত্র, করণ, যোগ, যোগ। এই 5টা দেখেন, সেই 5টার একটা কিন্তু প্রথমেই 2টা কিন্তু প্রয়োগ করে ফেললেন। 2টা বাদে আমরা কোনো যোগের বই পড়তে পারছি না। ধাপে ধাপে দেখেন, আপনারা এক একজন বই পাঠাবেন, এক একটা দেখাবো। এইবার 2 নম্বর রয়েছে কি দেখেন, 2 নম্বর সবাই একটু এইদিকে একটু নজর রাখেন। 2 নম্বর রয়েছে কোন বালিকার জন্ম সময় লগ্নে শুভ ও পাপ গ্রহ উভয় থাকিলে এবং 2টি পাপ গ্রহ লগ্নের ষষ্ঠে থাকলে 20 কন্যা যোগ হয়। এরকম একটা ছক আমরা বানায় ফেলি, বলেন কিভাবে বানাবেন? এরকম একটা ছক 2 নম্বরের অনুযায়ী একটা ছক বানাবেন। লগ্নে শুভ এবং পাপ গ্রহ থাকবে, তাহলে স্যার ক্লাসটা হচ্ছে 20 কন্যা যোগ না? লগ্নে শুভ এবং পাপ গ্রহ দুটিকে লগ্নে বসাতে হবে। কোন লগ্ন দেব বলেন? স্যার বৃশ্চিক লগ্নে যদি মঙ্গল আর ওই বৃহস্পতি দিয়ে দেওয়া হয় তাহলে তো শুভ আর পাপ দুটো করে হয়ে গেল। বৃশ্চিক লগ্নে, বৃশ্চিক লগ্নে রবি মঙ্গল, বৃহস্পতি হ্যাঁ শুভ, হ্যাঁ হ্যাঁ দিলাম, চন্দ্র আপনার কথাই বৃহস্পতি দিলাম। শুভ। হ্যাঁ সুন্দর, এই যে বৃশ্চিক লগ্নে আমি মঙ্গল দিলাম আর হচ্ছে বৃহস্পতি দিলাম, তাহলে লগ্নে 2টি পাপ গ্রহ হয়ে গেল। কিন্তু হ্যাঁ, তাড়াহুড়ো করে কিন্তু বই পড়া যাবে না। দেখেন কি জিনিস, পাপ গ্রহ উভয় থাকিলে, আমরা কি 2 নম্বর পড়তেছি নাকি? কোন বালিকার জন্ম সময় শুভ লগ্নে, মানে জন্ম সময় লগ্নে শুভ পাপ গ্রহ উভয় থাকিলে এবং 2টি পাপ গ্রহ লগ্নের ষষ্ঠে থাকিলে, তাহলে ষষ্ঠ ঘর মানে এটা 2টি পাপ গ্রহ। বৃশ্চিক লগ্নে পাপ গ্রহ কি? শুক্র আর বুধ দেন। শুক্র আর বুধ। স্যার এখানে পাপ বলতে কি স্যার লগ্ন সাপেক্ষে পাপ বলছেন হ্যাঁ নাকি লগ্ন নৈসর্গিক? সাপেক্ষে পাপ, লগ্ন সাপেক্ষে পাপ, এগুলো লগ্ন সাপেক্ষেই পাপ রয়েছে। তাহলে 20 কন্যা যোগ হচ্ছে। তাহলে প্রথম 3টি বিষয় আমরা দেখে আসলাম কি, 1 নাম্বার পয়েন্টে যে আমাদের তিথির প্রয়োজন, সেই সঙ্গে বারের প্রয়োজন। এমনকি দ্বাদশী তিথি থাকলেও আহ রবিবারে জন্ম হলে 20 কন্যা যোগ হচ্ছে, আবার মঙ্গলবারে বিশাখা নক্ষত্র হলেও, তুলা রাশি বিশাখা নক্ষত্র হলেও 20 কন্যা যোগ হচ্ছে। আবার সেই একই 20 কন্যা যোগ লগ্নে 2টি পাপ গ্রহ, ষষ্ঠে 2টি পাপ গ্রহ থাকলেও 20 কন্যা যোগ হচ্ছে। এইবার আমার কথা হচ্ছে, এই লগ্নটি যদি আপনারা ছক একে না বসিয়ে বসিয়ে বই পড়েন, সারাদিন ধরে পড়ে গেলেও এই যোগ কোনোদিন জীবনে মুখস্থ হবে না, কোনো দিন হবে না। এই জন্য ম্যাজিক সিলেট বা ডাস্টার সিলেট লাগবে, যে ছক শুধু তৈরি করতে হবে, বই পড়তে হবে, হরোস্কোপ বসাতে হবে, তবেই না যোগ কিন্তু মুখস্থ করতে হবে। এত সোজা না যোগ মুখস্থ করতে। আর যোগ কোনোদিন মুখস্থ করে লক্ষ লক্ষ যোগ কয়টা মুখস্থ করবে? যোগ হচ্ছে অনুধাবন করতে হবে। এখানে তো বলা হয়নি কই রাহু কেতু বা ধরেন আপনার শনি, সেগুলো কই? সেগুলোকে তো প্রয়োজন হলো না, হয়েছে? না স্যার হয়নি। ধীরে ধীরে পাঠান, ধীরে ধীরে অন্যান্য বই পাঠান। আর কেউ পাঠিয়েছেন? দেখেন আর কেউ পাঠায়নি কিন্তু এখন। স্যার নমস্কার স্যার, হ্যাঁ নমস্কার, শুভ আমি অগ্রহায়ণ। একটু ইয়ে করতে দেরি হয়ে গেল। স্যার হ্যাঁ প্রথম এই যে শনি আর কিটা, এইটা একটু এই
পৃষ্ঠাতে দিয়ে দিন, আমি তো ক্লাসটা পাইনি। প্রথম শনি আর চন্দ্রের বিস্কর্ণ যুগটা। ও, ওটা গ্রুপে দেওয়া, গ্রুপ। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, গ্রুপে দেওয়া। গ্রুপে কে দিয়েছে সেইটাই দেবদাস বাবু দিয়েছেন। ঠিক আছে। গ্রুপটা যারা যারা দেখেন, পাইবেন সবাই কুমার শেয়ার বাবু করে দিন, দিয়েছেন কি? সবাই পাওয়া যাইব। যেমন টিটু দাই বলছেন যে শেয়ার করলে কুমার যে বাবু, আপনি সবার বইটা কাছে চলে যোগে যাবে। যেতে পারলেন না? যোগের পেজে যেতে পারলেন না? স্যার পেজগুলো শুধু সব এইভাবেই সব। হুম, আপনার কাছে এত বই রয়েছে, আপনি একটা যোগের বই বের করতে পারলেন না? হ্যাঁ, এটা তো একটা কুষ্টি বিচারের পেজ পাঠিয়েছে। এরকম তো পেজ তো সবাই বিচার করতেছে, এই দুটো ডিলিট করে দিই আমি। এটা তো প্রত্যেক ক্লাসেই আমরা তৈরি করতেছি। আমি কিছু দিই স্যার, তাহলে দেন যোগের ইয়ে দেন, রাজযোগ দিই। দেন রাজযোগ দেন, ভিখারি যোগ দেন, বা শ্রমিক যোগ দেন, একটা দিলে হবে। স্যার, আমি এইমাত্র একটা পাঠিয়েছি, দেখেন তো। আপনাদের বললাম যে আগে বইটা দেখান। জ্যোতিষ চর্চায় যোগ সঞ্চয়ন, লগ্নে চতুর্থে যদি কোনো অশুভ গ্রহ থাকে, চতুর্থপতি যদি কোনো অশুভ গ্রহ যুক্ত বা দৃষ্ট হয়, হ্যাঁ, এই ধরনের যোগ দেখেন কত কঠিন। এ কি পড়ে মুখস্থ করবেন ভাবলে হবে? অনুধাবন করা জিনিস লাগবে। যান এইবার এই স্যার, আমি পেজটায় যেটা যান, দিয়েছি এটা দিচ্ছেন? যান গ্রুপে যান এবার। তারপরেও হয়নি, সে যোগের জায়গায় একদম সিরিয়াল অনুযায়ী একটানা সব যোগ থাকে, প্রত্যেকটা কোষ্ঠীর বইতেই থাকে। ওইটা চলবে। এটা কে পাঠিয়েছেন? কিশোরী মোহন বাবু। হ্যাঁ, এই দুটো নিয়েই আগে চলতে থাকুক, আগে আর বেশি পাঠাতে হবে না। স্যার, কপট যোগ দিয়েছি স্যার, কপট যোগ। কপট যোগ, যোগের নাম লাগবে না, এমনি দেখলে হবে। কপট যোগ আমরা পরে বের করতে পারবো, এটা অনুধাবন করতে হবে আগে। একজনে একটু পড়েন, নীরজ বাবু একটু পড়েন। 290 থেকে 92 কপট যোগ। কপট যুগ। হুম, লগ্নের চতুর্থে যদি কোনো অশুভ গ্রহ থাকে এবং চতুর্থপতি যদি কোনো অশুভ গ্রহ যুক্ত বা দৃষ্ট হয়, হুম। অথবা চতুর্থপতির দ্বিতীয় এবং দ্বাদশে যদি অশুভ গ্রহ থাকে, তবে কপট যুগ সূচিত হবে। এইবার এই লাইন কি আমি বলবো, আপনাদের আশেপাশে যারা একেবারে ওই সর্বোচ্চ শিক্ষাধারী আছেন, যদি বলা হয় যে জ্যোতিষশাস্ত্রের একটি যোগ, মানে বাংলায় লেখা তো এটা, এইটা একটু বুঝতে হবে। তো যারা জ্যোতিষ না, তারা কি এই যোগ বুঝবে? না স্যার, হ্যাঁ, কারো বুঝবে দ্বারা না। বোঝা সম্ভব? এখানে কি লেখা আছে কোনো গ্রহের কথা? দেখেন কি লেখা না। আছে, লগ্নের চতুর্থে যদি অশুভ গ্রহ থাকে। তো আমরা এটার একটা ছক তৈরি করি এখানে, দেখেন। আমরা কর্কট লগ্ন ধরলাম, চতুর্থে অশুভ গ্রহ কে দেব? মঙ্গল দেন কর্কট স্যার। লগ্নের ক্ষেত্রে কাকে দেব বলেন? লগ্ন সাপেক্ষে দিবেন স্যার নাকি না? আর লগ্ন সাপেক্ষে দিলেও হয়, নৈসর্গিক অশুভ গ্রহ দিলেও হয়। তাইলে ইয়ে দেন বলে নি স্যার, লগ্ন সাপেক্ষে শনি, শনি চতুর্থ হয়ে যাবে। আচ্ছা, শনি দেন স্যার। কেন? শুক্র এখানে বুধ বুধ শুক্র এগুলো শনি দেওয়া যে যাবে কোনো না? একটা নিতে পারি আমরা, শনি নেই। শনি তুঙ্গস্থ পাপ গ্রহ দিলাম শনি, হ্যাঁ, আপনাদের কথাই দিলাম। কেন বুধ শুক্র রয়েছে, একজনে টমাটো করে ফেলতে পারেন না? এটা এত দেরি করেন কেন? অশুভ গ্রহ যদি চতুর্থে থাকে, এবার চতুর্থপতি যদি কোনো অশুভ গ্রহ যুক্ত হয়, তাহলে চতুর্থপতি কে? শুক্র না? শুক্র। তো শুক্র। তাহলে শুক্রকে আমি কোন ঘরে দেবো? অশুভ গ্রহ যুক্ত করে দেবো। 1 2 3, তাহলে ধনুতে শুক্রের দেন, কোন ধনুতে, ঘরে দেবো? ধনু ধনু। দিলাম ধনুতে। স্যার, কন্ডিশনটা একটু বলেন, আবার শুনি, কন্ডিশনটা একটু বলেন। যে কথা বলবেন সেই শুধু আনমিউট করবেন, আর সবাই মিউট করে রাখবেন। তাহলে চতুর্থে শুক্র দিলাম, তাহলে চতুর্থপতি শুক্র কোনো অশুভ অশুভ গ্রহ যুক্ত, তাহলে এখানে যুক্ত কাকে বা যুক্ত যুক্ত করবো? বা যুক্ত বা দৃষ্ট, হ্যাঁ স্যার। হ্যাঁ, যুক্ত দৃষ্ট বা হলে তো দৃষ্ট। তাহলে স্বনির্দিষ্ট তো আছে স্যার এখানে।
বুধ আসুকের সাথে অশুভ গ্রহ যুক্ত হোক বা শনির দৃষ্টি তো আছেই অশুভ। হ্যাঁ, তারপরে দিলাম বুধ দিয়ে দিলাম এবং দৃষ্টিও দিয়ে দিলাম। অথবা চতুর্থপতি যদি দ্বিতীয় বা দ্বাদশে অশুভ গ্রহ যুক্ত হয়, চতুর্থপতি যদি দ্বাদশে বা দ্বিতীয়, এই চতুর্থপতি দ্বিতীয় অথবা দ্বাদশে। স্যার চতুর্থ পতি দ্বিতীয় স্যার, হ্যাঁ, চতুর্থ পতির চতুর্থপতি দ্বিতীয় বা দ্বাদশে। চতুর্থপতি তো শুক্র, এই যে শুক্রই লিখেছি আমি। না স্যার, শুক্র কর্কট লগ্ন লিখে সাপেক্ষে, কর্কট লগ্ন দ্বিতীয়, সাপেক্ষে চতুর্থ পতি শুক্র স্যার। এই হ্যাঁ, শুক্রই তো চতুর্থ লিখলাম পতির এই যে লগ্নের এই দ্বিতীয় এবং দ্বাদশেই লিখেছি, বোর্ডের দিকে খেয়াল করেন। হ্যাঁ হ্যাঁ, লগ্নের না স্যার, চতুর্থ পতি দ্বিতীয় বলছে স্যার। চতুর্থের দ্বিতীয়, চতুর্থ দ্বিতীয় তাই মানে তো হলো বললাম, কর্কট লগ্নে কি চতুর্থপতি শুক্র না? শুক্র। তা শুক্রকেই তো 2 নাম্বার আর 12 তাহলে নম্বরে বসালাম। শুক্র তো ধনুতে বসাইছেন, বলছে চতুর্থ আমি পতি দ্বিতীয় আবার আর অথবা একটা দ্বাদশ। বসাচ্ছি, মানে ধরেন এইটা তো এটা ধনুতে বসানো আছে। হুম, স্যার চতুর্থ ওই বুঝতে শুক্র পারছি। আপনি পাপ ধনুটা মুছে যুক্ত দেন, করে ধনুটা যে বুধ কোনো থাক, ঘরে বসাতে বলেছে, পাপ দৃষ্ট বা ধনুতে পাপ শুধু বুধ যুক্ত। থাক, একটা পয়েন্ট, ওখানে শনির দৃষ্টি পড়তেছে, শুক্রকে আপনি এখানে নিয়ে আসছেন এভাবে থাক। হ্যাঁ স্যার, হ্যাঁ প্রথম কথা হচ্ছে নীরজ বাবু একটু ভালো করে বোঝেন যে লগ্ন সাপেক্ষে চতুর্থে পাপ গ্রহ এবং চতুর্থপতি ষষ্ঠে, তাকে ষষ্ঠে দিতে হবে পাপ গ্রহ যুক্ত বা পাপ গ্রহ হ্যাঁ দৃষ্ট। দৃষ্ট, এবং হ্যাঁ নিচে স্যার, একটা কমা, শেষ। একটা, একদম। হ্যাঁ একটা শেষ। একটা শেষ, শেষ হওয়ার পরে অথবা আছে না, অথবা দ্বিতীয় পতির দ্বিতীয়, না কি, না, চতুর্থ পতি চতুর্থ দ্বিতীয়। পতির দ্বিতীয়। হ্যাঁ, চতুর্থ পতি যদি কোনো অশুভ গ্রহ বা দৃষ্ট হয়, অথবা চতুর্থ পতির দ্বিতীয় এবং দ্বাদশে দ্বাদশে। অশুভ গ্রহ থাকে, চতুর্থ পতির চতুর্থ দ্বিতীয়। পতির দ্বিতীয় হবে তাহলে চতুর্থ পতির দ্বিতীয় মানে এ জায়গা নয়, পঞ্চম। এই পঞ্চম। চতুর্থ পতি যেখানে আছে এর দ্বিতীয়, এর হ্যাঁ, দ্বিতীয় একটা অশুভ গ্রহ দেব, ধরেন আমি রাহু দিলাম। এইবার এর দ্বাদশে কি দেব? দ্বাদশে ইয়ে দেন স্যার, রবি মঙ্গল দিই, দেন। রবি দিই নাকি? রবি দিতে পারেন মঙ্গল স্যার। দিই, হ্যাঁ মঙ্গল নিজের গৃহে দিই, হয়। এই যোগ থাকলে কি হবে? কপট যুগ সূচিত হবে। অপর যোগ সূচিত হবে। তাহলে আমাদের মার্ক করতে হবে, এই দেখেন স্যার হ্যাঁ এখানে কবর যুগ সৃষ্টি হলো, তো এখন পঞ্চমে মঙ্গল আছে, নবমে বৃহস্পতি দিয়ে দেন, তাহলে কবর যুগ দিয়ে কতটুকু হয়? এইবার পঞ্চমে বৃহস্পতি দিয়ে দেব, এই দেখেন। পঞ্চমে মঙ্গল, নবমে বৃহস্পতি দেন, নবমে বৃহস্পতি। হ্যাঁ নবমী বৃহস্পতি। এবার কবর যুগ কতটুকু হলো বলেন স্যার? হ্যাঁ, নবমে বৃহস্পতি দিয়ে দিলাম। তাহলে আর পঞ্চমে বৃহস্পতি মঙ্গল। পঞ্চম দৃষ্টি পড়েছে এবার পঞ্চমে। কবর যুগ, এবার কবর যুগ কতটুকু হলো বলেন? তাহলে কবর দোষ কি উড়ে চলে গেল? এখানে তো পাপকর্তারিও হলো স্যার শুক্র। মঙ্গল বইয়ের সক্ষেত্রে বইয়ের রাজ্যকারী গ্রহ এই লগ্নের, আর বৃহস্পতি এখানে ষষ্ঠপতি ভাগ্যবতী। বৃহস্পতি তো কর্কট লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ। হ্যাঁ যদি এই কপট, কপট যে যোগটা তৈরি করেছে, সেই যোগটা তৈরি করেছে হচ্ছে চতুর্থে পাপ গ্রহ আর ষষ্ঠে, চতুর্থপতি ষষ্ঠে পাপ গ্রহ যুক্ত এবং পাপ গ্রহ দৃষ্ট থাকায়। এবার বুধ মুছে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। বুধকে মুছে ফেললাম, তাহলে হ্যাঁ। এইবার পাপ গ্রহ দৃষ্ট হয়ে শুক্রকে কপট যোগ তৈরি করবে। এই হুম। শুক্রর কপট যোগের উপর টিটু বাবু বলছেন যে যদি বৃহস্পতি দৃষ্টিও হয়, তাহলে বৃহস্পতি হয় শনির পরে দৃষ্ট হবে, অথবা এই শুক্রের উপর দৃষ্ট হবে। এবং এই শুক্রের মানে চতুর্থপতি ষষ্ঠে থেকে তার দ্বাদশে, দ্বাদশ মানে এই বৃশ্চিক, একদম। দ্বাদশে পাপ গ্রহ অথবা ধনভাবে যদি পাপ গ্রহ থাকে, তাহলে কপট যোগ তৈরি করবে বা কপট দোষ তৈরি করবে। কিন্তু এখানে কার উপর বৃহস্পতি দৃষ্ট হলে কপট দোষ খণ্ডাবে? কপট দোষের মালিক কে এখানে? কবর দোষের মালিক স্যার চতুর্থপতি। হ্যাঁ, চতুর্থ চতুর্থপতি শুক্র। পতি। তাহলে মঙ্গলের হ্যাঁ, পরে দৃষ্টি হলে তো আর কপট দোষ খণ্ডাচ্ছে না। না, না, না খণ্ডালো। পঞ্চমে মঙ্গল, কর্কট লগ্নের পঞ্চমে মঙ্গল একের রাগ সৃষ্টি করছে, নবম বৃহস্পতি একের রাগ সৃষ্টি করতে, এবার কিভাবে এটা কবর যুগ হবে? আমি তো ওইটা বলিনি, এটা তো হচ্ছে দ্বিতীয় অপশন, অথবা যেটা আমার প্রথম অপশন যখন বলতেছি, তাহলে প্রথম হ্যাঁ স্যার। অংশের আমার হয় শনির পরে অথবা চতুর্থপতির উপরে বৃহস্পতির দৃষ্টি ফেলতে হবে, অথবার অংশে হচ্ছে আপনি উত্তর দিলেন যে ভাগ্যভাবে বসায় দিন। কিন্তু অথবার অংশের আগে যদি করতে হয়, তাহলে আমাদের মেষে বৃহস্পতি ফেলে দিলে
তখন তার পঞ্চম দৃষ্টি শুক্রের উপর পড়ে, আবার সপ্তম দৃষ্টি শনির উপর পড়ে, তখন কপট দোষ প্রথম অংশে নাশ হয়। হ্যাঁ স্যার। আর অথবা যেটা সেটা হচ্ছে টিটু বাবু বলেছেন যে মিনে বৃহস্পতি দিলে মঙ্গলের উপর দৃষ্টি পড়ছে, তার জন্য কপট দোষ নাশ হয়। এইবার যদি বলেন যে রাহুর যেটা ধনভাবে, মানে ষষ্ঠে, চতুর্থপতি ষষ্ঠে, তার ধনভাবে রাহু। স্যার এখানে আগে বোঝা উচিত স্যার কপট ব্যাপারটা কি স্যার। যেমন যদি যেহেতু কপট ব্যাপারটাকে আগে বোঝা উচিত, যেমন বৃহস্পতি যদি মঙ্গলের দৃষ্টি দিয়ে তার পঞ্চম ভাব স্ট্রং হবে, কিন্তু এইখানে ষষ্ঠের শুক্রর যে কপট যুগ তৈরি করছে তার কতটুকু নাশ করবে, সেটা হচ্ছে প্রশ্ন। কপট জিনিসটাকে এরপরে শুক্র এখানে একই সাথে কপট এবং পাপকর্তারই দোষও আছে, তার উভয় পাশে এই অশুভ গ্রহ। এখানে আচ্ছা, কপট যুগে কি হয় স্যার সেটা আগে বুঝতে হবে, কপট শব্দটার কি মিন করতেছে স্যার কপট এখানে। শব্দ অর্থ তো সাধারণত স্যার প্রতি কপট খারাপ, শব্দটা মানে মানে কি অশুভ জানেন যুগ না? একটা। না না, কপট মানে অশুভ না, কপট কথাটা একটা স্পেসিফিক অর্থ আছে। হ্যাঁ স্যার, এটা একটু বলেন স্যার, কপট অর্থটা কি? দেখেন, এই কি মোবাইল দিয়ে পড়া কি সম্ভব? এই তো ভারী কেস। কপট মানে এক কথায় বলতে দিশি চালাক। কপট, কপট মানে কি? দিশি চালাক, স্বার্থপর। দিশি চালাক, স্বার্থপর। টিটুদা, কপট মানে স্বার্থপর, হীনমন্যতা যেই সব ব্যক্তিদেরকে বোঝায়। কপট মানে আবার সাধু সঙ্গ বোঝায় না? না স্যার, কপট তো নেগেটিভ অর্থে, কিন্তু না না, সাধুসঙ্গ কি নেগেটিভ এই বোঝাবে স্যার? হুম। স্যার কপট যুগ তো স্যার অশুভ যুগ স্যার। এটা এটা ওই যে স্বার্থপর ঘটনা বলছে, হচ্ছে যারা এই হিংসাত্মক, যারা তারা হিংসাত্মক হচ্ছে হিংসাত্মক কপট। কপট হিংসাত্মক মানে জেলাসি, হিংসাত্মক। জেলাসি থাকবে এদের হ্যাঁ, ভিতরে। জেলাসি থাকবে। জি জি। নিষ্ঠুর মন মানসিকতা যাদের স্যার, যাদের মন কপটস্থ মানসিকতা মানে একবারে নিষ্ঠুর, স্যার নিষ্ঠুর এই পাষাণ। পেজটার নিচে আপনার ব্যাখ্যাটা দেওয়া আছে, স্যার কপার তো কুটিল, স্যার কুটিল, যাদের কুটিল স্বভাব থাকে, কুটিল। ওই দুটো হ্যাঁ, যোগের পরে। হিংসাত্মক, হিংসা জি পরায়ণ। জি 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 জি, সুভাষ দাদা যেটা দেখেন, বলছেন এটাই। ওই যে নিচে ব্যাখ্যা এবং মন্তব্য রয়েছে, যখনই কোনো জাতকের জন্মকুণ্ডলীর কোনো রাশিতে, বিশেষ করে লগ্নের চতুর্থে শনি রাহু, শনি মঙ্গল বা মঙ্গল রাহু, রবি মঙ্গল যোগ দৃষ্ট হবে, তখন বুঝতে হবে জাতক অত্যন্ত স্বার্থপর এবং হীন মনোবৃত্তি সম্পন্ন, অর্থাৎ উদার নয়। অতএব এই সকল কপট যোগাদিতে জাত ব্যক্তি শিক্ষিত হওয়া সত্ত্বেও অবশ্য স্বার্থপর এবং কপট হবে। তার দৃষ্টান্ত স্বরূপ একটি হরস্কোপ এখানে দিয়ে দিয়েছে। কর্কট লগ্নে চতুর্থে কেতু দিয়েছে, আর চতুর্থপতি শুক্রকে দেখেন কোথায় দিয়েছে। চতুর্থপতি শুক্রকে মিনে স্যার, ইন্দ্রা মিনে মিনে দিয়েছে তুঙ্গস্থ করে। সেখানে আবার তাহলে ষষ্ঠ ভাবে কিছু দেয়নি লগ্নের, সেখানে মঙ্গল এবং রবি বুধকে সঙ্গে দিয়েছে, আর রাহুকে মেষে দিয়ে তার দৃষ্টি ফেলে দিয়েছে। তাহলে ষষ্ঠভাবে প্রথম অংশের কিন্তু কোনো উদাহরণ এখানে দেয়নি, উদাহরণস্বরূপ কোনো ছক কিন্তু দেয়নি, দিয়েছে? স্যার, এখানে একটা 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 দেখাইছে। আমি আমি একটা কথা বলি, বাস্তবে একটা জিনিস দেখলাম, চতুর্থ ঘরটা, এই যে মন, চতুর্থ ঘরটার মধ্যে যদি পাপ গ্রহ মানে একটা দুইটা থাকে, তারাই বেশি কপট হয়, আর তারাই বেশি স্বার্থ, জেলাসি, হিংসা। এটা যত উচ্চ পদে যাক, এই শনি, যেমন কর্কট লগ্ন, ওই চতুর্থ শনির লগে মঙ্গল দেন, এগুলি মনে হয় হুম নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। হুম মানেটা তো আগে বিষয় না, বিষয় আমরা যোগটা শিখবো। মানেটা তো আমাদের এত লাগতেছে না, অত স্বার্থপরটা তো আমাদের তো দেখার দরকার নেই, সে কি হয় এটা তো দেখার দরকার আছে, সেটা তো পরে। এটা তো আমরা ফলাদেশ বাইর করতেই পারবো, না, একটা বাংলা না, আমি যে যেটা বলছি স্যার, আপনি দেখেন, ওই আমার যে নবমে বৃহস্পতি দেওয়ার উদ্দেশ্য কি? হ্যাঁ, আমি নবমে বৃহস্পতি দেওয়ার উদ্দেশ্য, পঞ্চম মঙ্গল দেওয়ার উদ্দেশ্য, আপনি কপট যোগ সৃষ্টি করছেন। একটা কপট লগ্নে সাবেকে নবম বৃহস্পতি একই রাত যুক্ত তৈরি করে, মঙ্গলে পঞ্চমে একই রাত যুক্ত তৈরি করে, তাহলে এত বড় দুইটা হাই ভোল্টেজ গ্রহ পঞ্চমে নবমে ভাগ্যে বসে এই কপট যোগ তারে কি ক্ষতি করবো, কি করতে পারবো? কপট যুগ তো ক্ষতির বিষয় না, কতজন কপট যুগ কত তো চেষ্টা মানসিকতার বিষয়। এই লোকটা মানসিকতা, যতই নবমে বৃহস্পতি থাকলে তার উদারময় থাকবেই। যতই উচ্চশিক্ষিত থাকুক, তার মানসিকতা স্বার্থপর স্বার্থপর হবে। এইটাই এইটাই এখানে মূল বিষয়, আলোচ্য বিষয়।
এত লোকের কাছে এত বই, কেউ একটা ভালো যোগের মতো মনের মতো যোগ টোগ পাঠাতে পারলো না। আমার কাছে বইটই নাই স্যার। স্যার আচ্ছা আমাকে বলেন স্যার, আমি কিছু পাঠাই আপনার কাছে কি কি হরিহর লগ্নে বই আছে, দেখেন তো। পারাশরীফ আছে আমার কাছে, পারাশরীফ আছে, বলেন আমি কি যুগ পাঠাবো। হ্যাঁ পাঠান তো, যোগের কোনো বইয়ের পেজ পাঠান তো। আচ্ছা তাহলে আমি এই একটা একটা যুগ বের করি। লাইন দিয়ে একসাথে কয়েকটা পাঠান, টপা টপা আমি উত্তর দিয়ে দিই। দেখেন পড়ায় মজা ধরে যাবে। বিশেষ ভাগ্যযোগ পাঠাই স্যার, ঠিক আছে। কোন বই থেকে পাঠাচ্ছেন, আগে বইয়ের নাম বলেন। আমি পারাশরীফ বিশ্বাস করি, পারাশরীফ পাঠাচ্ছি। হ্যাঁ তা পাঠান। দাদা কোন পারাশরি ঘেরা এটা? বৃহৎ? আর হৃদয়ানন্দী এখন কি পাঠাচ্ছে এটা বুঝলামই না, মানে এমন একখান জিনিস পাঠাচ্ছে। কলহ যোগ মানে সব, কোনো ভালো যোগ পালো না খুঁজে। আমি স্যার ভালো যুগে পাঠাচ্ছি। জি স্যার, আপনার আপনার যেটা মোবাইলে আশা করা পাঠাবো। হয়েছে ওটাই পাঠাচ্ছি। আমি এই ছকটা মুছলাম। দিলাম স্যার। তাহলে আসেন একটু পরিচয় করাই দিই। আপনি আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ দিচ্ছি। নীরজ স্যার, টিটু স্যার বইয়ের নাম বলেন। টিটু দা আপনি গ্রুপে পাঠান। বইয়ের নাম বলেন টিটু স্যার। নমস্কার। হ্যাঁ নমস্কার। এখানে হচ্ছে নমস্কার। 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 এনার পরিচয় দিয়ে আমি শেষ করতে পারবো না। একাধারে হচ্ছে সর্বপ্রথম আমার পারিবারিক সম্পর্ক হচ্ছে আমার বোনের জামাই। দ্বিতীয় সম্পর্ক হচ্ছে আমার প্রথম জীবনের এই পেশাগত জীবনের পরিস্থিতি। উনি একজন, মানে দুই দিকে উনি কর্মরত। একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে 20 বছর অতিক্রম করে ফেলেছেন। এই না 25 বছর অতিক্রম করে ফেলেছেন, কলেজে অধ্যাপনা করছেন। আর আরো একটা পরিচয় রয়েছে, ইনি একজন বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী। আহ, তাছাড়া হ্যাঁ যশোর, বাংলাদেশের যশোর জেলাতে। এবং আজকে কিন্তু এই জ্যোতিষশাস্ত্র শিক্ষার জন্য উনি প্রথম পদক্ষেপ নিলেন। স্বাগতম আপনাকে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এনার নাম হচ্ছে কংগ্রাচুলেশন, আমাদের রাহুল বস্কর চন্দ্র। জোট, খুব ভালো বস্কর লাগলো আমাদের গ্রুপে সাথে আপনি যুক্ত যুক্ত হলেন। হয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগামী সপ্তাহে দেখা যাবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ অনেক অনেক সুস্বাগতম। শুভকামনা রইলো আপনার জন্য। হ্যাঁ নমস্কার, ভালো অবশ্যই। থাকবেন। আর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সবাই নমস্কার। আজকে খুলনায় তো, কাল আগামী দিন আগামী সপ্তাহে যশোরে থাকবো, দেখা হবে আপনাদের সাথে। ঠিক ইনশাল্লাহ, আছে। ইনশাল্লাহ। নমস্কার নমস্কার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দাদা। ক্লাসে ক্লাসে তাকে দিন। হ্যাঁ টিটু দা, থ্যাংক ইউ। হ্যাঁ টিটু দা, পাঠাই দিন। অনেক সুন্দর লাগছে দাদা। টিটু দা বইয়ের নাম বলে নাই, টিটু স্যারের বইয়ের নাম আসি বলে আসি নাই। আসি। হ্যাঁ বলছি আপনি কোন পরাশরি ঘেরা দিচ্ছেন, বৃহৎ না লঘু? লঘু লঘু। যেটা দেখ ওইটা গ্রুপে দিতে বলেন, টিটু বাবু ওইটা গ্রুপে শেয়ার করেন, স্যারের পার্সোনাল হোয়াটসঅ্যাপে না, গ্রুপে দেন। স্যার আমি ঠিক একটা আছে পাঠালাম, ভাস্কর যোগ। ঠিক আছে, ভাস্কর যোগ দিছি পাঠালাম। দিচ্ছি। এ গ্রুপে দিয়ে দিছি। হ্যাঁ দেখেন এই হৃদয়ানন্দী একটা ভালো ইয়ে পাঠিয়েছে, দেখেন শিক্ষণীয়, মানে শিক্ষণীয় সবই, কিন্তু কত গুরুত্বপূর্ণ এটি বুঝতে হবে। এটা আগে আমরা একটু দেখে যাই। ভাস্কর্য একটু দেখেন, নামটা কিন্তু বড় কথা নয়। ভাস্কর মানে রবি, মানে সূর্যের এক নাম হচ্ছে ভাস্কর। তো এটা ভাস্কর যোগ মানে সূর্য যোগ ধরেন। তা সূর্য যোগ আমরা এখানে দেওয়া আছে কি, জন্মকুণ্ডলিতে যদি বুধ রবির দ্বিতীয় থাকে, দেখেন পড়ার জন্য আমাদের কিন্তু আঁকতে হবে রবির দ্বিতীয় বুধ থাকবে। তাহলে আমরা রবিকে মেশে দিয়ে দিই। দেখেন এখানে কিন্তু আপনার ওই আগে পিছের ব্যাপার নেই,
বুধ রবির দ্বিতীয় থাকবে, দিলাম আমরা বুধ। খেয়াল করেন এবং ছকটা তৈরি করে ফেলেন, তাহলে জীবনে ভুলবেন না। দেখেন, রবির দ্বিতীয় অবস্থান করে এবং চন্দ্র যদি বুধের বুধের একাদশে, বুধের একাদশী মানে এই যে চন্দ্র এই মিনে, মিনে চন্দ্র একাদশে থাকে এবং বৃহস্পতি যদি চন্দ্রের পঞ্চমে বা নবমে থাকে, চন্দ্রের পঞ্চম দিয়ে আমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই দিলাম বৃহস্পতি, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এই আবার দিলাম বৃহস্পতি, দুই জায়গায় দিয়ে রাখলাম, এইটাকে ঘিরে রাখলাম আগে। তো বৃহস্পতি যদি চন্দ্রের পঞ্চমে বা নবমে থাকে তবে ভাস্কর যোগ সূচিত হবে। দেখেন, এইবার ধরেন আপনার এই যোগ এইরকম পড়ে যাবেন, কিন্তু পড়ে গেলে মনে থাকবে না। আমাদের রবিকে যে কোনো জায়গায় বসাতে হবে, রবির ধনভাবে বুধ বসাতে হবে, রবির ওই মানে বুধের একাদশে চন্দ্র বসাতে হবে বলে নাই কিন্তু, যে রবির দ্বাদশে বসান তা কিন্তু বলে নাই, বলেছে বুধের বুধের একাদশে। একাদশী মানে তোমরা যাতে আরেকটু খেটে খাও, কেন বলতে পারতো না যে রবির দ্বাদশে বসাও, রাইটার কিন্তু তা বলেনি, না বলে বলেছে বুধের একাদশে বসাও। তো বসানোর পরে কি হলো, এবং বৃহস্পতি যদি চন্দ্রের পঞ্চমে থাকে তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই বৃহস্পতি, অথবা যদি নবমে থাকে তাহলে সপ্তম, অষ্টম, নবম, তাহলে ভাস্কর যোগ তৈরি হবে। তাহলে এই যোগের ফল কি? এরূপ যোগে জাত ব্যক্তি ধনী হবে, অভিজাত হবে, শাস্ত্রজ্ঞ হবে, সঙ্গীতে এবং জ্যোতিষ বিদ্যায় অভিজ্ঞ হবে, সুব্যক্তিত্ব সম্পন্ন হবে। ব্যাখ্যা এবং মন্তব্য। এই যোগের শর্ত হচ্ছে বুধ রবি স্থিত রাশির দ্বিতীয়। তাহলে ওই যে বুধ রবি স্থিত রাশির দ্বিতীয় আমরা বসাইছি, অর্থাৎ ব্যাখ্যা কিন্তু আমাদের পড়ার দরকার নেই, আগে যদি বসিয়ে ফেলি। এবং চন্দ্র বুধ স্থিত রাশির একাদশে থাকবে, মানে বুধ স্থিত রাশির একাদশে থাকবে। তারপরে দেওয়া আছে অর্থাৎ চন্দ্র রবির দ্বাদশে থাকবে, অর্থাৎ দিয়ে দিয়ে দিছে কিন্তু যে রবির দ্বাদশে থাকবে, যে কথাটা আমি বললাম ওই পর্যন্ত আমরা পড়ে যাইনি, কিন্তু রাইটার কিন্তু দিয়ে দিছে দ্বাদশে অথবা থাকবে, অথবা বলা যায় রবি বুধ এবং বৃহস্পতি চন্দ্রের ত্রিকোণে পর্যায়ক্রমে অবস্থিত হবে। লাস্ট লাইনটা আবার কি? লাস্ট কথাটা আবার একটু বলেন। লাস্ট লাইনটা হচ্ছে অথবা বলা যায় রবি বুধ এবং বৃহস্পতি চন্দ্রের ত্রিকোণে, ঠিক আছে, চন্দ্রের ত্রিকোণে মানে পঞ্চম এবং নবম ত্রিকোণে পর্যায়ক্রমে অবস্থিত হবে, তাহলে সেটি ভাস্কর যোগ তৈরি হবে। কি কঠিন মনে হচ্ছে? না স্যার, কঠিন না। হ্যাঁ, এটা এইবার বৃহস্পতির ভাস্কর দৃষ্টিটা যোগ, চন্দ্রের উপরে পড়তেছে স্যার। এইবার দেখেন আপনাদের বিচার করার পদ্ধতি। এইবার একটি ছক দেখা মাত্র আমি যে বারবার করে করে বলেছি যে আমাদের ছকের আগে শুভ অশুভত্ব গ্রহর অবস্থান কিন্তু দেখতে হবে, না হলে ভাস্কর যোগে রবি কিন্তু চাঙ্গা হবে না, বা রবির আলো সেই প্রখর আলো কিন্তু আমাদের উপর পড়বে না। এটি কিন্তু একটু মাথায় রাখতে হবে। দেখুন, এই রবি যদি অস্তাচলে যায়, বিশেষ করে যদি ধরে রাখেন তুলায় রাহু রবিতে কেতু, বা রবিতে রাহু তুলায় কেতু, তাহলে কি হবে? এই ভাস্কর যোগ মানে মলিন হয়ে যাবে, তখন অমাবস্যার যোগে চলে যাবে, যাবে না? অমাবস্যার অন্ধকারে তখন গিলে খাবে না? অথবা রাহু যদি ধনুতে থেকে তার পঞ্চম দৃষ্টিও রবির উপর দেয়, তাহলে ওই যোগটি কিন্তু নষ্ট হবে। তাহলে আমরা এত যাবৎ কি বলে আসছি? বলে আসছি যে একটি ছক যখন পাবো তখন কোন গ্রহ কতটা শুভ, মধ্যম আর অশুভ, এটিকে আমরা যে গ্রাফ করব, সেই গ্রাফের মতো ফলাদেশ কি এখানে দিচ্ছে না যোগে? বলেন তো, দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে স্যার, দিচ্ছে। হ্যাঁ, তাহলে কোনটি সহজ? আমি এতদিন যেটা বলেছি সেইটা সহজ, না আমাদের বই পড়ে শেখা সহজ? না স্যার, যেটা বলেছেন ওইটাই সহজ। স্যার আমি ওটা ব্যাপক। আমি বইয়ের সম্বন্ধে একটু বলি স্যার, আপনি অনুমতি দিলে। হ্যাঁ বলেন বলেন।
বলেন, আজকে বলার দিন, আজকে বলার দিন, সবাইকে না, উৎসাহিত ভাস্কর যুগ করবেন তো যে বলতে আজকে। ভাস্কর যুগের কন্ডিশন এই দিয়ে দিল, তো হুম। আমরা মুখস্থ করলাম। এখন এই কিভাবে ধ্বংস হয় এটা তো আর দিল না। তো এখন আমি এখন চন্দ্রের লগে রাহু দিয়ে দিলাম, চন্দ্রের লগে রাহু দিয়ে দিলাম। হ্যাঁ তো দিলাম। ভাস্কর্য কোথায় গেল স্যার বলেন এবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দিয়ে দিলাম। এবার ভাস্কর্য কোথায় গেল বলেন? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি বিষয়টা, আমি যা বলতে চাচ্ছি টিটু বাবুও তাই বলতে চাচ্ছেন, কিন্তু আমি চাচ্ছি আমাদের এই হাউজে সবাইকে বই পড়ার প্রকৃত মনোযোগী করতে। তাহলে মনোযোগী কি, যে এই যোগটা ভাস্কর যোগের সেই ব্যক্তি যতটা সম্মানিত হবে, যতটা যশস্বী হবে, খ্যাতিমান হবে, একমাত্র মানে পাপগ্রহ রাহু চন্দ্রযুক্ত হওয়ার কারণে এবং তার দ্বাদশ দৃষ্টি রবির উপর পড়ার কারণে সকল যোগগুলো শেষ হয়ে গেল। তাহলে একটি মানুষ, যেমন কিশোরী মোহন বাবুর কথা সকালে তুলেছিলাম, যে উনি একটি বই নিয়ে আসছিলেন আমার চেম্বারে, আর আমাদের এই শিবু কুমার নন্দী, উনি আমার চেম্বারে এসে বসে জ্যোতিষ তত্ত্ব বারিধি নামে, আমার নামটা সকালে মনে ছিল না, এই বইটা পড়ছেন। তো এমনকি উনি ওনার ট্যাবেও একটা বই বের করে উনি গাড়িতে বসে বসে পড়তেছেন। তো এই যে পড়তেছেন, ধরেন আপনারা এই শ শ হাজার হাজার লাখো লাখো যোগ, ভালো ব্রেন আপনারা ফুল মুখস্থ করে ফেললেন, কিন্তু মুখস্থ করে যদি আপনারা মানে পচা অংশকে বাদ না দিতে পারেন আর ভালো অংশকে গ্রহণ না করতে পারেন, এটা যদি না শেখেন, তো ওই শিক্ষার কিন্তু কোনো রূপ মূল্য নেই। আমাদের যে অংশ বাদ দিতে হবে, অর্থাৎ সেই গোড়ায় আমাদের কি ফিরে যেতে হবে কিনা, আমার মতে আপনারা একমত আছে কিনা, যে একটি ছক দেখে আমরা তিনটি দাগ দেব, একটায় শুভ লিখবো, একটায় অশুভ লিখবো, আর একটায় মধ্যম লিখবো। এইভাবে 9টা গ্রহকে ভাগ করে যে আমরা আসব, এই জায়গায় যে চন্দ্রকে অশুভ করেছে, রবিকেও অশুভ করেছে, যার জন্য বৃহস্পতিও করেছে। ভাস্করটা কিন্তু ধ্বংস করে ফেলেছে। তাহলে সেই যে শুভ অশুভ লিখে যদি আমরা চলে আসি, তাহলে প্ল্যানেটটি কি অল্প সময়ের মধ্যে আমরা ব্যাখ্যা করতে পারবো, নাকি এইভাবে তো ছকে থাকবেই, আমরা যোগ মুখস্থ করব, কোনটা করব ভাবুন। স্যার এটা আগে দু ছকে চার নিয়ে মিনিট আসলে ভাবুন, মনে থাকবে, কিন্তু যোগ দু চার মুখস্থ করে মিনিট থাকা ভেবে যাবে না। উত্তর দিন, সবার উত্তরটা নেব। যে আমরা মুখস্থ করব 1,00,000 যোগ, কিন্তু যদি প্রয়োগ কৌশল না জানি, তাহলে সেই যোগ দিয়ে আমার কি হবে? দেখেন না স্যার, এখানে রাহু করতে হবে স্যার, এখানে একটা রাহু ক্লিয়ার। বৃহস্পতিকে দৃষ্টি দিছে, রাহুর দৃষ্টি বৃহস্পতিতে পড়ছে, পঞ্চম দৃষ্টি। হুম। এই যে এই যে আমি তো অনেকগুলি বই আছে আমার কাছে, পড়েছি স্যার। হ্যাঁ, ওটা না, তো বৃহস্পতির উপরেই রাহু, এখানে পঞ্চম দৃষ্টি দিয়েছে, এখানে রাহু নবম দৃষ্টি নবম দিয়েছে, দৃষ্টি। অর্থাৎ দুটো বৃহস্পতির উপরেও রাহু দৃষ্টি দিয়েছে। তাহলে এই যে শুভ যোগ, কোন রকমে যে ওই যে মানুষ বলে যে 1 ঘটি দুধের মধ্যে 1 ফোঁটা গোচনা পড়লে যেমন দুধটি কেটে যায়, ঠিক তদনুরূপ যে এত সুন্দর একটি ভাস্কর যোগ পাঠালো শিবুচন্দ্র নন্দী, এত কষ্ট করে ভালো, সব থেকে ভালো যোগটি পাঠালো, সূর্য যোগ, আদিত্য যোগ, বা ধরেন ভাস্কর যোগ। সেই যোগটাকে ধ্বংস করতে একটি মাত্র গ্রহ যথেষ্ট, আর কিছু প্রয়োজন নেই। দেখেন, এইবার যদি এই এটাকে জাতকের ঠিক লগ্নে করা যাবে না? মানে লগ্নে যদি মেষ লগ্ন হয়, লগ্নে যদি বলেন যে বিদ্যাপতি রবি তুঙ্গস্থ হয়ে বসে আছে, বিদ্যাপতি লগ্নে, একটু ভাবুন, এই মেষ লগ্ন, লগ্নে বিদ্যাপতি তুঙ্গস্থ হয়ে আছে, অর্থাৎ ভাস্কর দেব সে কিনা তুঙ্গস্থ হয়ে আছে। কিন্তু তুঙ্গস্থ ভাস্কর দেবকে ওই লক্ষণের শক্তিশাল বাণে বাঁচানোর জন্য, সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে, তার জন্য হনুমান সূর্যকে উঠতে দেয়নি। তো এই সূর্য কি আদৌ উঠতে দিচ্ছে? এই রাহু দেখেন এই লগ্নে, লগ্নপতি ওই সরি লগ্নে বিদ্যাপতি তুঙ্গস্থ হয়ে অবস্থান করছে। তো এই সূর্যকে এই কি হনুমান, এই হনুমানই দৃষ্টি দিয়ে তাকে ডোবায় রেখেছে না? স্যার এখানে বৃহস্পতি রাহুর উপরে নবম দৃষ্টি দিয়ে কতটুকু কি করবে? বৃহস্পতি কি করবে ওখানে?
বৃহস্পতির দৃষ্টিতে রাহু বৃহস্পতির ঘরে আছে, যতটুকুই শান্ত করুক না কেন। কথা হচ্ছে আপনি বৃহস্পতিকে বাদ দিন, এখানে যে দৃষ্টি দিয়েছে বা বৃহস্পতি দৃষ্টি দিয়েছে বাদ দিন আপনি, তার আগে রবি আর চন্দ্রকে তো সে শেষ করেই দিয়েছে। ভাস্কর হ্যাঁ, যুগের মূল ব্যাপার তো ভাস্কর অর্থাৎ রবি, মানে সূর্য। রবি। সেই সূর্য কিনা লগ্নে তুঙ্গস্থ, সে হচ্ছে বিদ্যাপতি, লগ্নটা মেষ। তাহলে মেষ লগ্নে রবি শুভকারক গ্রহ এবং পঞ্চমপতি, সে আমার লগ্নে বসে আছে, রাহু দৃষ্টি দেওয়ার কারণে ভাস্কর যোগটা ধ্বংস করে দিয়েছে। বৃহস্পতি দৃষ্টি দিয়ে ভাস্কর যোগ ধ্বংস হয়তো একটু কম করিয়েছে, কিন্তু কম করালেও যে যতটুকু ধ্বংস করিয়েছে, একটি হাত যদি কেটে দেওয়া হয় তাহলে ওই ক্ষতিটা ধরে নেন সামান্য ক্ষতি হয়েছে, কিন্তু হাতটা দিয়ে যে আর জীবনে কোনোদিন লিখতে পারবেন না, সেটা কি একবার ভেবেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওই যে স্যার এই সকালবেলায় বইয়ের নীরজ স্যার, বইয়ের যুগ টুক করে আসলে প্র্যাকটিক্যালি কিছু হচ্ছে না, হবে না। তো হ্যাঁ আমি তো অনেকগুলি বইয়ের বাক্য যুগ টাক্য যুগ, আমি কিন্তু 2 বছর কম পড়াশোনা করছি না বই আমার কাছে যে নীরজ এই বাবু, যতগুলি বই, আপনার পদ্ধতি সকালবেলায় ভালো। স্যার। আছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, সকালবেলায় যখন বললাম যে পরারুণোদয়ে অর্থাৎ 13 তারিখ পরারুণোদয়ে রটন্তী চতুর্দশী ছিল, আর হ্যাঁ স্যার। 14 তারিখ হচ্ছে পূর্বারুণোদয়ে রটন্তী চতুর্দশী ছিল। হ্যাঁ স্যার। তাহলে 13 তারিখ হচ্ছে দিনের শেষে সন্ধ্যাবেলায়, অর্থাৎ সূর্য ডুবে গেলে আমার স্নান হচ্ছে, আর হ্যাঁ 14 তারিখ হচ্ছে সূর্য উদিত হওয়ার আগে স্নান হচ্ছে, অর্থাৎ রাত্রিকালে হচ্ছে। তাহলে ওই যে রাত্রিকালটা দেখেন, হ্যাঁ আপনি স্যার। কিন্তু হ্যাঁ স্যার। সকালে প্রশ্ন করেননি যে স্যার রাত্রি তো 12 ঘন্টা, তাহলে রাত্রিকালের পূর্বারুণোদয় কোন সময়টুকুতে এই স্নানটা শুভ, আবার পূর্বারুণোদয় অর্থাৎ সূর্য উদয়ের কত সময় আগে আমার এই স্নানটা শুভ, অর্থাৎ ওই সময়টি আমাদের নির্ণয় করতে হবে, ওই জায়গাটিতে যেতে হবে। অর্থাৎ হ্যাঁ স্যার। রাত্রের যে 12 ঘন্টা, ওই 12 ঘন্টার মধ্যে কোন সময় স্নান করতে বলা হয়েছে। আমাদের দাপিয়ে, যদি কেউ জ্যোতিষশাস্ত্রে দাপিয়ে শিখতে চান যে একদিনে আমি 100 পেজ বই পড়বো, মাথায় যেয়ে দেখবেন 1 পৃষ্ঠাও পড়া হয়নি। আর যদি কৌশলে দিনে মাত্র 10টা যোগ শেখেন, মানে 10টা এইরকম যোগ তৈরি করে করে যদি শেখেন, এক সময় দেখবেন 100 যোগ যেই পড়া হয়ে যাবে, 10 দিনে 100টা যোগ পড়া হয়ে যাবে, আপনার যোগ পড়ার আর লাগবেই না, আর জীবনে যোগ পড়া লাগবে না। যোগের নামের দরকার কি? আপনার কি আপনার ক্লায়েন্টকে যোগের নাম বলা লাগতেছে? লাগে? না স্যার। না স্যার। হ্যাঁ, লাগে? লাগে না। যোগের ফলাদেশ বলা লাগে। তো ফলাদেশ তো তখন আমরা বলতেই পারি যে এই গ্রহ এই অবস্থানে রয়েছে, এটা তো ডিপ্লোমা কোর্সে হয়েই গেছে। অর্থাৎ আমরা যদি চৌকস বুদ্ধিমত্তার লোক হতাম, আমরা কিন্তু প্রত্যেকে জ্যোতিষ হয়ে গেছি, কিন্তু আমরা সেই বুদ্ধিটাকে কাজে লাগাচ্ছি না। ঠিক যখন স্যার, ঠিক। এই সময়টি চলে যায়, সেই সময়ে সেই প্রশ্নটা করি না, অথচ আপনাদের সেই প্রশ্ন করার অধিকার কিন্তু রয়েছে। এমনকি ওই ক্লাসের সময়ে যদি সুযোগ নাও পান, সেক্ষেত্রেও বলা হয়েছে লিখে রাখুন, প্রশ্নটি একটু পরে করে নেবেন বা শেষের দিকে করে নেবেন, সেটিও কিন্তু করছেন না। আমরা পিছনে পড়ে যাচ্ছি, দেখুন কোন জায়গায়। এখানে পেশাদার জ্যোতিষ দেবদাস কার্জি বাবু পেশাদার জ্যোতিষ, টিটু বাবু পেশাদার জ্যোতিষ, ধরুন আমাদের হৃদয় নন্দীও কম বেশি শুরু করছে, কিশোরী বা মোহন বাবু শুরু করছেন, স্বপন বাবুও করেছেন, সুবীর মহন্তও করছেন, নীরজ কান্তি রয় তো করছেনই, তাছাড়া জে কে দেব স্যার আমাদের, উনিও করছেন। তাহলে এতজন কিন্তু করছি আমরা, তাদের মধ্যে একজন কিন্তু নীরজ কান্তি রয় বাবু, উনিই কিন্তু এই প্রশ্নটা অথচ করেননি। তাহলে এই প্রশ্নটা না করলে উনার হাউসে যে শিক্ষার্থীরা রয়েছে, উনরা কিভাবে এটি উত্তর পাবে? পাবে না তো। তাহলে 13 তারিখ আমরা যদি একটু দেখে আসতাম ওই দিন, ওই সময় উনি যদি বলতেন যে মাঘ মাসের 13 তারিখ, আমরা মাঘ মাসের 13 তারিখে চলে যাই। দেখেন, 13ই মাঘ, আমি এটা বাকি রাখতে চাই না, যান মাঘের 13 তারিখে চলে যান। দেখেন পৃষ্ঠা নাম্বার 618। 618 স্যার। 618-র শেষে দেখেন
মেরু ত্রয়োদশী জৈন তন্ত্র মতে রাত্রি 8টা 11 মিনিট 54 সেকেন্ড গতে রটন্তী কালিকা পূজা শ্রী শ্রী দেবী রটন্তী যাত্রা শ্রী শ্রী ছিন্নমস্তা দেবীর আবির্ভাব। তাহলে রটন্তী কালিকার পূজা হচ্ছে, রটন্তী দেবী যাত্রা করছে, ছিন্নমস্তা দেবী আবির্ভূত হচ্ছে। এই দেখেন এখানেই কিন্তু লেখা আছে শেষ রাত্রি 5টা 16 মিনিট 16 সেকেন্ড গতে পরারুণোদয়ে রটন্তী চতুর্দশী স্নানাম। হ্যাঁ স্যার, 13 তারিখে। দেখেছেন? তাহলে এইবার নীরজ স্যার বলেন তো, আপনাকে যদি প্রশ্ন করে কেউ এই স্নানের ফল কি, ফলাদেশ আমাদের না জানলে কি যায় আসে, কিন্তু ফলাদেশও রয়ে গেছে অর্থ জমা দর্শন কামনয়া গঙ্গায়াং স্নাতব্যম স্নানান্তে চতুর্দশ যম তর্পণঞ্চ, যেটা আপনার ওই প্রথমে রয়েছে বাংলায়, এখানে রয়েছে সংস্কৃতর বাংলায় রয়েছে না? আবার হ্যাঁ স্যার। 14 তারিখের নিচে যে দেখেন, 14 তারিখের নিচে যে রয়েছে স্মার্ত মতে প্রদোষে সন্ধ্যা 5টা 45 মিনিট 45 সেকেন্ড গতে রাত্রি 7টা 21 মিনিট 45 সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী রটন্তী কালিকা পূজা, শ্রী শ্রী দেবী রটন্তী যাত্রা, শ্রী শ্রী বগলা মা বগলা দেবীর আবির্ভাব, পূর্বারুণোদয়ে রটন্তী চতুর্দশী স্নানম স্নানান্তে চতুর্দশ জম তর্পণঞ্চ, অমাবস্যা নিশি পালন, গো সহস্রীযোগ, এবং রাত্রি 7টা 59 মিনিট 28 সেকেন্ডের মধ্যে হচ্ছে পূর্ণতরা গঙ্গা স্নান। তাহলে এটা আমার লাগতেছে না? তাহলে পূর্বারুণোদয় আর পরারুণোদয় এটা কিন্তু আমরা ওই 13 তারিখে গেলে বুঝে ফেলতেছি। বুঝে ফেলছি না নিরোজ বাবু? আপনাকেই প্রশ্ন হ্যাঁ করছি। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝে 13 ফেলছি? তারিখে গেলে তো হ্যাঁ। তাহলে আপনার বিষয় কি এখানে? আমি কিন্তু সকালে একটি কথা বলেছি যে আমাদের আপনার যারা শিক্ষার্থী, যারা ডিপ্লোমা কোর্স করছেন, যেমন আপনারা আরো 2 ব্যাচ আগে ডিপ্লোমা পাশ করে গেছেন, এখন পেশাদার জীবনে আপনাদের এই ক্লাসে সহযোগিতা না করলেও চলে, তাছাড়া আপনারা ক্লাস নিচ্ছেন, তারপরেও ক্লাস করছেন, এই যে এত কষ্ট করছেন, যদি নতুন কিছু হাউসকে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শিক্ষা না দেয়, তাহলে কি শিক্ষার্থীরা থাকবে? তার জন্য আমাদের এই জেকে দেব স্যার, নীরজ স্যার, আর টিটু দাস স্যার, আর সুবীর মহন্ত বাবু, আবার বলছি, আমাদের কিন্তু আগে অ্যালার্ট হতে হবে। আমাদের কিন্তু কোনো জায়গা আলোচনার সময় বাদ পড়লে সেটা শিক্ষার্থীরা ভুল করতে পারে, আমাদের কিন্তু ভুল করা চলবে না। অর্থাৎ আমাদের নোট করে যদি এই তরিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, যদি আপনাদের স্বপ্ন থাকে যে কোনোদিন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং কে আমরা অন্য কিছুতে রূপান্তর করব, এইরকম যদি স্বপ্ন থাকে, তাহলে সবাইকে, দেবদাস বাবু মুখে হাত দিলে হবে না, আপনার নাম বলিনি তার জন্য আপনি এড়িয়ে গেলে চলবে না, আপনিও কিন্তু এই তরির মাঝি। তো আপনাদেরই কিন্তু এই শিক্ষা দিয়ে নিয়ে যেতে হবে। আপনার কাছে এত সুন্দর একটা বই যে নরেন্দ্রনাথ বাগলের ভারতীয় জ্যোতিষশাস্ত্র কোষ্ঠী বিচারের নিয়মাবলী, আপনি একটা ভালো যোগের পেজ খুঁজে বের করতে এত সময় কেন? ওই বইটা রয়েছে, ওই বইটা 400-500 পেজের পর থেকে গেলে সব তো একটানা যোগ রয়েছে ওখানে। তো এই যে সহযোগিতা, এইটা করেই কিন্তু শিক্ষাটা দিতে হবে। এইবার আমরা আসি যোগে। দেখেন স্যার এখানে আমি একটুখানি বলি। হ্যাঁ বলেন। এই যে পরারুণোদয় মানে কি সূর্য উদয়ের পরে? পরারুণোদয়ে মানে সূর্য ডুবার পরে, আর পূর্বারুণোদয়ে মানে সূর্য উদিত হওয়ার আগে। ওঠার আগে। স্যার তাহলে কি ওই সন্ধ্যা থেকে পরের দিন ভোর পর্যন্ত স্নান করা যাবে স্যার? এই দেখেন স্যার এই যে ওখানে 13 দুটো তারিখ, সময়, 13 তেরো তারিখের তারিখে শেষে যে যেটা, সময়টা দেওয়া রয়েছে না, ওই হ্যাঁ সময়টা কিন্তু এইখানে আপনার ওই এ- কাল রাত্রি বাদ দিয়ে, কুলিক আচ্ছা রাত্রি বাদ দিয়ে, যেমন দিনের বেলায় যেমন পূর্বাহ্ন থাকে, রাত্রের বেলায় ঠিক তদনুরূপ ওই কাল রাত্রিকে বাদ দিয়ে তারপরে নিখাত সময়টুকুকে ওখানে দিয়ে দেওয়া হয়েছে। স্যার আমি স্যার একটু বলি স্যার, এখানে আমি একটু কিছু যদি আমি বলি, দেখেন হ্যাঁ 14 তারিখে যেটা পূর্বারুণোদয় আছে, হ্যাঁ এখানে দেখেন আমাদের সূর্যাস্ত হচ্ছে
5:45 35 সেকেন্ড করতে সূর্যাস্ত। আর হ্যাঁ এখানে স্নান দেওয়া আছে কিন্তু আহ, তার মানে অরুণোদয়ের পরে তারপর স্নান দেওয়া আছে কিন্তু 7:59 মিনিট 28-এর মধ্যে পূর্ণতর স্নান। তার মানে সূর্য ডোবার পরে ওই সময়ের ভিতরে স্নানটা হবে। এটা 14 তারিখেরটা তো আপনাকে রাত্রি রাত্রি দেখেন। হ্যাঁ, রাত্রির কথাই তো বলতেছি স্যার, হ্যাঁ হ্যাঁ 14 তারিখেরটা। আর টাইমটা ক্লিয়ার আপনি করে তো দেন স্যার। 14 তারিখেরটা দেখবেন, মানে 14 তারিখেরটা দেখবেন না, 13 তারিখে এটা স্মার্ট মতে শুধুমাত্র 14 তারিখে একটি মতে, 13 তারিখে তো দুটোই দেওয়া রয়েছে, আপনি তো দেখবেন 13 তারিখেরটা। হ্যাঁ স্যার, 13 তারিখের ওইটা একটু বিশ্লেষণ করে দেন, ওই যে শেষ রাত্রি 5টা 16। হ্যাঁ স্যার, কখন হ্যাঁ, একটা গতে পূর্ণোদয়ে। শেষ রাত্র সূর্য উদয় হচ্ছে 5:45 মিনিটে পরের দিন, কিন্তু হ্যাঁ 5:16 মিনিট থেকে 5:45-এর মধ্যে হচ্ছে আপনার স্নানটা এটা করতে স্যার হবে। ওই পূর্বারুণোদয়, যেটা সূর্য সূর্য উদিত হওয়ার আগে যেটা। হ্যাঁ হ্যাঁ, মানে শেষ হ্যাঁ রাত্র যেটা হ্যাঁ প্রথমটা হ্যাঁ। রয়েছে 13 তারিখ, দেখেন 13 তারিখে পড়ার প্রথম অনুযায়ী। তন্ত্রমতে রাত্রি 8:11 মিনিট 54 সেকেন্ড, গতে হচ্ছে কালিকা পূজা, তখন হচ্ছে রটন্তী দেবীর রটন্তী যাত্রা, ওইটা কিন্তু রটন্তী স্নানই, কিন্তু স্নানটা তো রটন্তী স্নান, ওই 13 তারিখে দেখে আসছেন না রটন্তী স্নান, দেখছেন না? ওই যে রটন্তী চতুর্দশী স্নান, জমাদর্শন কামনয়া, গঙ্গা স্নান কর্তব্য, স্নানান্তে চতুর্দশ, জম তর্পণ